কারণে ভারতের কাছে দিন দিন গুরুত্ব হারাচ্ছেন শেখ হাসিনা। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে নয়া দিল্লির। 4 স্তরের পরিকল্পনা নিয়ে নতুন নাশকতার ছক শেখ হাসিনার। সবচেয়ে বড় ঝুঁকিতে বিশ্ববিদ্যালয়গুলো। যুবদল কর্মীর বাড়ির গোপন কক্ষে মিলল চোরাই গরুর খামার। আটক হলেন পুলিশের হাতে। শেখ হাসিনাকে বহনকারী সেই 4 পাইলট সম্পর্কে জানা গেল নতুন তথ্য। তাদের কর্মজীবনেও এসেছে পরিবর্তন। এবং চিকিৎসার জন্য আর ছুটতে হবে না বিদেশে। চীনা মাস্টার প্ল্যানে দেশেই মিলবে জটিল ও কঠিন রোগের উন্নত চিকিৎসা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সঙ্গে আছি আমি জয়া হাসান। দিন দিন ভারতের কাছে গুরুত্ব হারাচ্ছেন শেখ হাসিনা। সময় যত গড়াচ্ছে ততই শেখ হাসিনাকে নিয়ে ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বিস্তারিত শফিকুল ইসলাম শান্তর রিপোর্টে। বেশ কিছু কারণে শেখ হাসিনাকে নিয়ে দিন দিন ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলে এক বিশেষ প্রতিবেদনে আভাস দিলেন বিবিসি বাংলার নয়াদিল্লির সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। মোদী প্রশাসন কেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর ওপর বিরক্ত, বেশ কিছু সূত্রের সঙ্গে কথা বলে সে বিষয়ে কিছু সুস্পষ্ট তথ্য তুলে ধরেছেন বিবিসি বাংলার ওই সাংবাদিক। শেখ হাসিনাকে নিয়ে ভারতের পর্যায়ক্রমিক ধৈর্যচ্যুতি বা অস্বস্তি বেড়ে চলাটা কিন্তু তাতে মিথ্যে হয়ে যাচ্ছে না। বিষয়টি সম্পর্কে জানাশোনা রয়েছে এমন বেশ কয়েকটি সূত্রের বরাতে বিবিসি বাংলার ওই সংবাদদাতা আরও জানান, দিল্লিতে নামার পর প্রথম দিন থেকেই শেখ হাসিনার প্রত্যাশা ছিল বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনে ভারত তাকে সহায়তা করবে। কিন্তু ভারতের স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আভাস মিলেছে সেই লক্ষ্যে দিল্লি গেল 2 বছরে যাই প্রস্তাব দিয়েছে শেখ হাসিনা সেটা মানতে চাননি। এমনকি দলের নেতৃত্বে সামান্যতম বা সাময়িক কোনো পরিবর্তনের প্রস্তাবও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। এই জেদ আর অনড় মনোভাব, বাস্তবতাকে অস্বীকার করা, এগুলো ভারতের কর্মকর্তাদেরও বিরক্ত করেছে যথারীতি। ভারতে আসা এরকম বিদেশি অতিথিদের নিয়মিত ডিব্রিফিং বা ঘটে যাওয়া ঘটনা নিয়ে পর্যালোচনা এবং সেখান থেকে বের হওয়ার সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনার রীতি রয়েছে। তিব্বতী ধর্মগুরু দালাই লামাও তার ব্যতিক্রম ছিলেন না। শেখ হাসিনার ক্ষেত্রে প্রথমে বেশ কয়েক মাস এই ভূমিকা পালন করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিজেই। কিন্তু বিবিসি জানতে পেরেছে তিনি পরে সরে গিয়ে ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন ডেকা বা তার অবসরের পর বর্তমান প্রধান মহেশ দীক্ষিতের কাঁধে এই দায়িত্ব এসে পড়েছে। দিল্লির চোখে শেখ হাসিনার গুরুত্ব যে আর আগের মতো নেই, অনেকেই বলছেন এটা একটা বড় প্রমাণ। আস্থাভাজন বিদেশি বন্ধুরা বিপদে পড়লে বা তাদের জীবন সংকট হলে আশ্রয় দেয়াটা ভারতের দীর্ঘদিনের নীতি। শেখ হাসিনার ক্ষেত্রেও সেটাই করা হয়েছিল। কিন্তু দালাই লামা বা সাবেক আফগান প্রেসিডেন্ট নাজবুল্লাহর পরিবার যেভাবে ভারতের সব চাওয়া পাওয়ার সঙ্গে খাপ খাওয়িয়ে সেই আতিথ্যের মর্যাদা দিয়েছেন, শেখ হাসিনার ক্ষেত্রে কিন্তু লায়াবিলিটি ফ্যাক্টরটাই বা দায় নেয়ার বিষয়টাই বেশি বড় হয়ে উঠেছে বলে দিল্লিতে পর্যবেক্ষকদের ধারণা। আঞ্চলিক জিওপলিটিক্সের বাস্তবতাও শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অস্বস্তি বাড়িয়ে তুলছে। আর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ড পাওয়া একজন আসামি, যাকে সে দেশের সরকার ফেরত চাইছে। সেই অনুরোধে সাড়া না দিয়ে ভারত চুপচাপ বসে রয়েছে। আর দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে, সেটা গঙ্গা চুক্তি হোক বা বাণিজ্যিক বিধিনিষেধ, এটা ছায়া ফেলছে। ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যে কিছুতেই স্বাভাবিক ছন্দে ফিরতে পারছে না, তার একটা বড় কারণ শেখ হাসিনা নিজেই। প্রতিবেদনের শেষাংশে শুভজ্যোতি ঘোষ আরও জানান, শেখ হাসিনাকে ভারতের ঠিক কোথায় রাখা হয়েছে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। হয়তো দিল্লির প্রাণকেন্দ্রে লুটিয়েন্স জোনে অথবা শহরের অন্য কোনো জায়গায়, যেখানেই থাকুন তিনি রয়েছেন সসম্মানেই। কিন্তু একটা জিনিস নিশ্চিতভাবেই বলা সম্ভব, সম্ভাবনা আপাতত ক্ষীণ হলেও ডিসেম্বরে তিনি যদি সত্যি বাংলাদেশে ফিরতে পারেন কিংবা চলে যেতে পারেন ইউরোপ আমেরিকার তৃতীয় কোনো দেশে, তাহলে
ভারত সরকার কিন্তু যাকে বলে হাঁপ ছেড়ে বাঁচবে। 4 স্তরের পরিকল্পনা নিয়ে নতুন নাশকতার ছক কষছেন শেখ হাসিনা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ঢাকার একটি সংবাদ মাধ্যম। বিস্তারিত রিপোর্টে। রাজপথে মিছিল, ক্যাম্পাসে সংঘাত, জায়গায় জায়গায় বোমা উদ্ধার ও ককটেল বিস্ফোরণ এবং টার্গেট কিলিং। একের পর এক এই বিচ্ছিন্ন ঘটনাগুলো কি বড় কোনো পরিকল্পনার অংশ? গোয়েন্দা প্রতিবেদনে বরাতে সামনে এসেছে এমনই আশঙ্কার কিছু তথ্য। দাবি করা হচ্ছে ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে ছক কষছেন নতুন করে। দৈনিক আমার দেশের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদন অনুযায়ী গত 24 ও 31 জুলাই দিল্লিতে হাসিনার বাসভবনে 2 দফা বৈঠকে পরিকল্পনার বিভিন্ন দিক চূড়ান্ত করা হয়। বৈঠকে আওয়ামী লীগের পলাতক নেতা, সাবেক কাউন্সিলর সহ 22 জন উপস্থিত ছিলেন বলে গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে। 4 স্তরে নাশকতার পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। প্রথমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছোট ছোট দল দিয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটানো হবে। দ্বিতীয় ধাপে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অস্ত্রধারীদের ব্যবহার করে করানো হবে টার্গেট কিলিং। তৃতীয় ধাপে উগ্রবাদী তরুণদের ব্যবহার করে বিস্ফোরণ করানো এবং চতুর্থ ধাপে শিক্ষক ও পেশাজীবীদের স্বাভাবিক আন্দোলনকে সরকার বিরোধী কর্মসূচিতে রূপ দেওয়ার চেষ্টা করা হবে। সবচেয়ে বড় ঝুঁকি রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসকে ঘিরে। গোয়েন্দা সূত্রের দাবি, ছাত্রদল, ছাত্র শিবিরের চলমান বিরোধকে কাজে লাগিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা সংঘাতে ঢুকে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে। এমনকি প্রাণহানি ঘটিয়ে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের মধ্যে বিভেদ তৈরির পরিকল্পনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি 2005 সালের সিরিজ বোমা হামলার জন্য আলোচিত জেএমবিকে নতুন করে সক্রিয় করার অভিযোগ উঠেছে। এই মাস্টার প্ল্যানের মূল দায়িত্বে বসানো হয়েছে জেএমবির প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রহমানের ছেলে এবং সাবেক এমপি মির্জা আজমের ভাগ্নে নাবিল আহমেদকে। এছাড়া এই জেএমবি কার্ড খেলার প্রধান রূপকার হিসেবে কাজ করছেন ভারতে থাকা সাবেক অতিরিক্ত আইজিপি ও এসবি প্রধান মনিরুল ইসলাম। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সম্ভাব্য নাশকতা ঠেকাতে নড়ে চড়ে বসেছে পুরো প্রশাসন। পুলিশ, র্যাব ও সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের কিলার, জঙ্গি নেটওয়ার্ক ও নিষিদ্ধ ছাত্রলীগের সম্ভাব্য তৎপরতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 1 আগস্ট সরকারি ও পুলিশের যানবাহনের নিরাপত্তায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। যানবাহন অরক্ষিত না রাখা, নিরাপদ স্থানে পার করা এবং থানা ও পুলিশ কম্পাউন্ডে টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যুবদল কর্মীর বাড়ির গোপন কক্ষে মিলল চোরাই গরুর খামার। আর এই ঘটনায় ওই যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। বিস্তারিত রিপোর্টে। বাড়ির নিচে বানানো আছে একটি গোপন কক্ষ, আর সেখানে রাখা ছিল চুরি করা গরু। পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামে যুবদল কর্মী শরীফুল ইসলাম প্রধানের বাড়িতে অভিযান চালিয়ে 2টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শরীফুলকে আটক করা হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে কোমরপুর সীমান্ত বাজার এলাকায় শরীফুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এর আগে গত 6 আগস্ট রাতে ওই এলাকায় একটি গরু চুরির ঘটনা ঘটে। বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু হয়। এর মধ্যেই এলাকায় চোরাই গরু প্রবেশের তথ্য পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে শরীফুলের বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে 2টি গরু উদ্ধার করা হয়। আটক শরীফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী চর সাদিপুরের বাসিন্দা। স্থানীয়দের দাবি, নিজেকে পাবনা জেলা যুব দলের নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করছিলেন তিনি। ওই আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু সহ বিভিন্ন চুরি হওয়া মালামাল রাখা হতো। শরীফুলের বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, অর্থের বিনিময়ে সালিশ ও জমি দখলের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা হয়নি। আটকের পর বিএনপি ও যুব দলের বিভিন্ন নেতার সঙ্গে তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবিতে তাকে দলীয় কর্মসূচিতেও দেখা যায়। এ বিষয়ে পাবনা জেলা যুব দলের সদস্য সচিব মনির হোসেন বলেন, আমি তাকে চিনি। তিনি বিভিন্ন সময়ে কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার বাড়ি কুষ্টিয়ায়। তবে তিনি যুব দলের কোনো কমিটির সদস্য নন। কেউ দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, গরুচোর শফিকুলকে আটক করা হয়েছে। তার কোনো দলীয় পরিচয় আছে কিনা তা পুলিশ নিশ্চিত নয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এই চক্রে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের যাচাই করে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দুটি গরুর মধ্যে একটির মালিকের সন্ধান পাওয়া গেছে। তার কাছ থেকে মামলা নেওয়ার পর শরীফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনাকে বহনকারী সেই 4 পাইলট সম্পর্কে জানা গেল নতুন তথ্য। বর্তমানে তাদের কর্মজীবনেও এসেছে পরিবর্তন। বিস্তারিত বর্ষা বিশ্বাসের রিপোর্টে। 5 আগস্ট 2024 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন একটি দিন যেদিন কয়েক ঘন্টার ব্যবধানে বদলে যায় দেশের রাজনৈতিক দৃশ্যপট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গণভবন ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কুর্মিটোলা বিমান ঘাঁটি হয়ে ভারতের দিল্লির হিন্দন বিমান ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বহুল আলোচিত সেই যাত্রার 2 বছর পর নতুন করে আলোচনায় উঠে এসেছে আরেকটি প্রশ্ন। দিল্লির উদ্দেশ্যে উড়ে যাওয়া শেখ হাসিনাকে বহনকারী সেই সামরিক হেলিকপ্টারের 4 পাইলট বর্তমানে কোথায়? কি তাদের পরিচয়? যদিও এ বিষয়ে বাংলাদেশ সরকার, সশস্ত্র বাহিনী কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, তবুও সামরিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সামনে এসেছে কিছু তথ্য। সূত্রগুলোর দাবি, গণভবন থেকে শেখ হাসিনা ও শেখ রেহানাকে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে নিয়ে যায় বিমান বাহিনীর একটি MI-17 হেলিকপ্টার। এর পাইলট ছিলেন এয়ার কমোডোর আব্বাস। কো পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। বিকেল আনুমানিক 3টার দিকে হেলিকপ্টারটি কুর্মিটোলা এয়ারবেজে অবতরণ করে। সেখানে অপেক্ষা করছিল আগে থেকেই ইঞ্জিন চালু অবস্থায় প্রস্তুত থাকা একটি C-30 জুলিয়েট সামরিক পরিবহন বিমান। শেখ হাসিনা ও শেখ রেহানা কুর্মিটোলা বিমান ঘাঁটিতে পৌঁছে এই সামরিক পরিবহন বিমানে উঠেই ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী এই বিমানের পাইলট ছিলেন এয়ার কমোডোর শামীম রেজা এবং কো পাইলট ছিলেন উইং কমান্ডার মাহফুজ। বিমানটি সন্ধ্যা 6টা 15 ভারতের দিল্লির উপকণ্ঠে হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছায়। দায়িত্ব শেষ করে 4 কর্মকর্তার কর্মজীবনেও এসেছে পরিবর্তন। সূত্র বলছে, এয়ার কমোডোর আব্বাস পরবর্তীতে প্রশিক্ষণের জন্য পাকিস্তানে যান। প্রশিক্ষণ শেষে দেশে ফিরে বর্তমানে বিমান বাহিনীর সদর দপ্তরের এয়ার হেডকোয়ার্টার ইউনিটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির বর্তমানে বাশার এয়ারবেজের অ্যাডমিন হিসেবে কর্মরত। অন্যদিকে এয়ার কমোডোর শামীম রেজাকে দীর্ঘমেয়াদী সামরিক কোর্সে অংশ নিতে ফিলিপাইনে পাঠানো হয়। উইং কমান্ডার মাহফুজ বর্তমানে বিমান বাহিনীর গোয়েন্দা পরিদপ্তরে দায়িত্ব পালন করছেন। তবে এসব তথ্য সামরিক সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এখন থেকে চিকিৎসার জন্য আর ছুটতে হবে না বিদেশে। চীনা মাস্টার প্ল্যানে দেশেই মিলবে সব রোগের উন্নত চিকিৎসা। বিস্তারিত রিপোর্টে। চিকিৎসার জন্য আর ছুটতে হবে না বিদেশে, দেশেই মিলবে জটিল ও কঠিন রোগের উন্নত চিকিৎসা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর চীনা মাস্টার প্ল্যানে বদলে যাচ্ছে দেশের স্বাস্থ্য খাত। বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের সহায়তায় আসছে বড় পরিবর্তনের পরিকল্পনা। সরকার টু সরকার তথা G2G পর্যায়ে তৈরি হতে যাচ্ছে 20টি আধুনিক ও বিশেষায়িত হাসপাতাল, যা দেশের চিকিৎসা খাতে হবে এক বিশাল ও প্রয়োজনীয় সংযোজন। 20 এই আধুনিক হাসপাতালে মোট শয্যা থাকবে 21,000, সঙ্গে জরুরি চিকিৎসার জন্য থাকবে 100টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ও 4টি হেলিকপ্টার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে এসব হাসপাতাল নির্মাণের প্রাথমিক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে চীনের সঙ্গে। এর মধ্যে 18টি হবে 1000 শয্যার সাধারণ হাসপাতাল। নারী ও শিশুদের জন্য থাকবে 2টি বিশেষায়িত হাসপাতাল, যার শয্যা সংখ্যা প্রায় 3000। প্রকল্পে শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য খরচও বহন করবে বেইজিং। বাংলাদেশ সরকার দেবে জমি। হাসপাতালগুলো স্থাপনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ঢাকার বাইরের ঘনবসতিপূর্ণ অঞ্চলকে। বিশেষ গুরুত্ব পাবে উত্তরবঙ্গ ও খুলনা অঞ্চল।
সংশ্লিষ্টদের দাবি, হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ বা ব্যাংককের বামরুন গ্রাদের মতো করার পরিকল্পনা রয়েছে। তবে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার খরচ রাখা হবে সাধারণ মানুষের নাগালের মধ্যে। ট্রমা, স্নায়ুরোগ, হৃদরোগ, কিডনি, ক্যান্সার ও লিভারের মতো জটিল রোগের চিকিৎসা দেশেই পাওয়ার সুযোগ তৈরি হবে। এরই মধ্যে নীলফামারীতে 1000 শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। প্রস্তাবিত জায়গাটি হাইওয়ের পাশে সরকারি জমিতে, কাছে রয়েছে সৈয়দপুর বিমানবন্দর ও রেল যোগাযোগ। ফলে এটি উত্তরাঞ্চলের চিকিৎসা সেবার একটি বড় হাব হয়ে উঠতে পারে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, 20টি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের প্রকল্পের ফাইল প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন, উন্নত চিকিৎসার জন্য প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 400 থেকে 500 কোটি ডলার বিদেশে চলে যায়। দেশের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা গেলে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শুধু চীনা হাসপাতাল নয়, চিকিৎসক সংকট, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও বাজেট সহ দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাগুলোও সমাধান করতে হবে।